Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো এসএলএসটির প্রায় সমস্ত মামলা একের পর এক মামলাগুলো কিন্তু খারিজ হচ্ছে, না হলে কিন্তু উইথড্র হয়ে যাচ্ছে। আজকে বেশ তিনটি সেরকম গুরুত্বপূর্ণ মামলার কথা বলবো যার প্রায় খারিজ বা উইথড্র হয়ে গেল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা হয়তো লক্ষ্য করেছো, যাকে পশ্চিমবঙ্গবাসী ভগবান হিসাবে ভাবতে শুরু করেছিল, যে বিচারপতির কথা বলছি তোমরা বুঝতে পারছো, সেই বিচারপতিকে কিন্তু এই ভোটের আগে থেকে আর দেখা যাচ্ছে না খুব একটা। এগুলো কি ইঙ্গিত বহন করছে? তাহলে কি সমস্ত আশার আলো যে দেখা যাচ্ছিল সেগুলো কি নিভতে বসেছে? তার সঙ্গে অনেকের প্রশ্ন যে নবম দশমের নেক্সট সাবজেক্টগুলো কি কি ভেরিফিকেশান হবে, কোন কোন সাবজেক্টগুলোর হবে এবং সেই ভেরিফিকেশান কবে থেকে হবে, বা যে সাবজেক্টগুলোর ভেরিফিকেশান হয়ে গেল তাদের ইন্টারভিউ কবে শুরু হবে এবং কোন কোন সাবজেক্টগুলোর ইন্টারভিউ আগে হবে, একাদশ দ্বাদশের কাউন্সেলিং পর্ব কবে শেষ হবে এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে তাহলে ডাকা কবে হবে, বা নবম দশমের ক্ষেত্রে সেকেন্ড ফেজ ভেরিফিকেশান বা ওয়েটিং লিস্ট থেকে কবে ডাকা হবে ভেরিফিকেশানের জন্য বা ইন্টারভিউর জন্য, সে সম্পর্কেও বলবো। এবং ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে, যেটা এখনও দেখা যাচ্ছে কিছু কিছু প্রবলেম সলভ হয়েছে, কিছু প্রবলেম এখনও সলভ হয়নি, সেই ভ্যাকেন্সি প্রবলেম মেজর আকারে দেখা যাবে নবম দশমের ক্ষেত্রে, সেটাকে কিভাবে সলভ করবে সে সম্পর্কে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আমরা আসি যে মামলাগুলো খারিজ হচ্ছে বা উইথড্র হচ্ছে। দেখো, প্রথম যেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল, যেটা সুপ্রিম কোর্টে বা রেজিস্টার হয়েছিল, সেই রেজিস্টার প্যানেল কিন্তু উইথড্র করে নেওয়া হলো। কেন উইথড্র করে নেওয়া হলো? না, উইথড্র করার বিভিন্ন কারণ থাকতে পারে। হয়তো যারা পিটিশনার তারা দেখেছেন যে এটা লড়ে আর কোনো লাভ নেই, আমাদের টাকা পয়সার খরচ হয়ে যাচ্ছে, তাই সেখান থেকে বেকার করে লাভ নেই, সেই জন্য উইথড্র করে নিলেন। এই যেটা তোমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছ, এটা কিন্তু উইথড্র হয়ে গেছে এক্সপায়ারি অফ প্যানেল, যেটা নিয়ে প্রচুর গুরুত্বপূর্ণ ছিল। কারণ এইটা নিয়ে কিন্তু অনেকের আশা ছিল, বিশেষ করে ফ্রেশারদের জন্য খুব আশার আলো ছিল। কারণ এক্সপায়ারি অফ প্যানেল যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা, মানে থার্ড ফোর্থ ফিফথ ফেজে যে কাউন্সেলিংগুলো হয়েছিল সেগুলোর কিন্তু প্যানেলগুলো বাতিল হতো, অনেকটা ভ্যাকেন্সি ক্রিয়েট হতো এবং পুরোপুরি সেই ভ্যাকেন্সিতে একদম সবাই কিন্তু ফ্রেশাররা যেত। সেটা কিন্তু আর আশার আলো কোনো কিছুই থাকলো না। আরেকটি মামলা যেটা কলকাতা হাইকোর্টে ছিল, কোশ্চেন চ্যালেঞ্জ মামলা, সেই কোশ্চেন চ্যালেঞ্জ মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে এক্সপার্ট কমিটি, স্কুল সার্ভিস কমিশনের এক্সপার্ট কমিটি এই বিষয়ে যা ঠিক করবে সেটাই ঠিক হবে, আমরা এতে হস্তক্ষেপ করব না, কারণ এটা স্কুল সার্ভিস কমিশনের রুলের বাইরে চলে যাবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে সুপ্রিম কোর্ট বা বিভিন্ন হাইকোর্টকে এই কোশ্চেন চ্যালেঞ্জ মামলাতে হস্তক্ষেপ করতে দেখা গেছে এবং তারা এক্সপার্ট কমিটি গঠন করেছে এবং তারপরে আবার বিচার্য বিষয় হয়েছে। কিন্তু এখানে হাইকোর্ট আর হস্তক্ষেপ করলো না, তারা পুরোপুরি মামলাটাকে খারিজ করে দিল। অর্থাৎ এখানেও কয়েক হাজার যে কোশ্চেন চ্যালেঞ্জ মামলা হয়েছিল এবং বিতর্কিত প্রশ্ন ছিল, সেই বিতর্ক কিন্তু থেকে গেল, কোনো সমাধান হলো না এতে। এবং এখানেও কিছু আশার আলো ছিল, কিছু কিছু প্রশ্ন ছিল বেশ কয়েকটি সাবজেক্টে যেখানে একাধিক আনসার হতো, সেই আনসারগুলোও কিন্তু ঠিক হলো না, যার ফলে কলকাতা হাইকোর্ট কিন্তু এই ব্যাপারটার ক্ষেত্রে সবাইকে অসন্তোষ করলো। যাই হোক, আরেকটি মামলা তো তোমরা সবাই জানো যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর মামলা, সেটা এখনও টিম করে জ্বলছে যদিও, কিন্তু তার কোনো লাভ নেই সে বিষয়ে। মানে দেখো, নেগেটিভ কথাবার্তা বলে কোনো লাভ হবে না। আমি এখন যদি নেগেটিভ কথাবার্তা বলি তাহলে ভিউজ হয়তো বেশি হবে, কারণ যারা পাস করেছে তাদের থেকে যারা ফেল করেছে এসএলএসটিতে তাদের সংখ্যাটা বেশি, তো তারা বেশি করে দেখবে এই প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, অমুক হয়ে যাবে। তো এইসব কথা বলে আর লাভ নেই, কারণ একাদশ দ্বাদশের শেষের দিকে জয়েনিং এবং সুপ্রিম কোর্টের সুপারভিশনে হচ্ছে, সুপ্রিম কোর্টও চাইবে না। এবার কলকাতা হাইকোর্ট কোনো একটা রাজ্য সরকার বা এসএসসির এগেনস্টে যদি কিছু রায়ও দেয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট যাবে এবং সুপ্রিম কোর্ট তিনটে এখানে বিচার্য বিষয় অবজারভেশন আমি রেখেছিলাম প্রথম থেকেই এবং বারবার বলে এসেছিলাম। এক হচ্ছে রাজ্য সরকার কী চাইছে, 2 হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কী চাইছে, 3 হচ্ছে সুপ্রিম কোর্ট কী চাইছে। এই তিনটির অবজারভেশন বারবার বলছে, এই মামলাগুলোর কোনো ভবিষ্যতে ভ্যালু থাকবে বলে আমার তো মনে হয় না। এবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবার আসি আমরা কোন ভেরিফিকেশানের, নবম দশমের ভেরিফিকেশান কবে শুরু হবে। দেখো, এর পরবর্তীকালে যে ভেরিফিকেশানগুলো হবে সাধারণত যেগুলো দিয়ে শুরু হয়, যেমন বাংলা ইংরেজি এগুলো দিয়ে শুরু হবে, তার সঙ্গে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এরকম একটা নোটিফিকেশান আসতে চলেছে। সেটা কবে আসবে? দেখো, 4
5 থেকে 7-5-এর একটা ভেরিফিকেশান স্লট আছে। মানে তোমরা যা এসএসসি যে শিডিউলটা দিয়েছিল সেই শিডিউল তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেই স্লটটা আছে, কিন্তু 4-5-এর তো রেজাল্ট বেরোবে এবং তার 2-1 দিনের মধ্যেই এগুলো থাকবে বলে মনে হয় না। তারপরে স্লটটা যেটা রয়েছে সেটা হচ্ছে 11/5 থেকে 18/5 পর্যন্ত। এরই মধ্যে অর্থাৎ এই 5 তারিখের পর বা 6 তারিখ নাগাদ কিন্তু একটা নোটিফিকেশান বেরোবে কোন কোন সাবজেক্টগুলো হবে, এবং সেগুলো সাধারণত বাংলা, ইংরেজি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই 4টে সাবজেক্ট তোমাকে প্রস্তুত থাকতে হবে। এবার অনেকের প্রশ্ন, যে সাবজেক্টগুলোর যে ভেরিফিকেশান হয়ে গেল তার ইন্টারভিউ কবে হবে? দেখো এইখানে দুটো ব্যাপার রয়েছে। এক হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কি চাইছে। স্কুল সার্ভিস কমিশন কি চাইছে আগে পুরোপুরি ভেরিফিকেশান করে নিতে, তারপরে ইন্টারভিউ শেষ করতে। সেটা যদি হয় তাহলে 18ই মের আগে কিন্তু কোনো ইন্টারভিউ শুরু হচ্ছে না। কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে শিডিউল দিয়েছিল তাতে লেখা ছিল লেখা ছিল যে ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ সেটা কবে পর্যন্ত দেওয়া ছিল না, সেটা 18ই মে পর্যন্ত দেওয়া ছিল। 18ই মে থেকেই মানে থেকে 23শে মে পর্যন্ত হওয়ার কথা ছিল, অর্থাৎ এর মধ্যে শেষ করবে তারা ইন্টারভিউ। কিন্তু এখন যা পরিস্থিতি বা ইলেকশনের জন্য যেভাবে স্লো হয়ে গেল প্রসেসটা, তাতে কিন্তু 23শে মের মধ্যে কোনো কিছুই শেষ হচ্ছে না এবং এটা জুন জুলাই পর্যন্ত গড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো, হতে পারে যদি স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউটাকে একটু এগিয়ে আনতে চায় তাহলে একদিকে ভেরিফিকেশান বাকি সাবজেক্টগুলোর, আর দিকে ইন্টারভিউ হবে। কারণ ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য আলাদা আলাদা এক্সপার্ট লাগবে, একই এক্সপার্ট লাগবে না। তাহলে এই কাজটা দুদিক থেকেই করা যায় কিন্তু, এবং সেগুলো হবে রিজিয়ন ওয়াইজ হবে, যার ফলে এই কাজটা চালিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কি চাইছে সেটার ব্যাপার হচ্ছে, এবং তার সঙ্গে পালা বদলের একটা ব্যাপার রয়েছে। যদি সরকার বদল হয় তারা কি চাইবে সেটার উপরে ব্যাপারটা ডিপেন্ড করছে। তারা কিন্তু বারবার তাদের ইশতেহারে বা বিভিন্ন জনসভায় বলেছেন যে আমরা কিন্তু এই প্রক্রিয়াটাকে দ্রুত শেষ করব। হ্যাঁ, তার ফলে কিন্তু এটা আশা করাই যায় দ্রুত শেষ হবে, পালাবদল হয়। এবং অনেকের প্রশ্ন যে স্যার পালাবদল হলে এই প্যানেল ক্যান্সেল হবে? একদম হবে না। বা এই কারোর যদি এসআইআর নাম বাদ চলে যায় তাদেরকে পিভিআর বা মেডিকেল ভেরিফিকেশানে কোনো সমস্যা হবে? একদমই কোনো সমস্যা হবে না। একটু অসুবিধা হতে পারে, সেগুলো তোমরা দেখে নেবে, একটু রিকোয়েস্ট করলে সেগুলোর কাজ হয়ে যাবে। বা একটু কোথাও পয়সা লাগলেও, খোলা কথা বলছি, পয়সা লাগলেও 2-1 পয়সা দিতে হবে, বিশেষ করে ওই পুলিশ ভেরিফিকেশানে একটু লাগে, হ্যাঁ, সেগুলো করে নিতে পারবে। তো যাই হোক, এই তাহলে বোঝাই কি যাচ্ছে যে যদি ইন্টারভিউ শুরু হয় সেগুলো কিন্তু এই হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, এই 3টে সাবজেক্টের মধ্যেই কিন্তু একটা ইন্টারভিউ শুরু হবে, এবং সেটা 18ই মে শুরু হলেও হতে পারে। যদি না হয় তাহলে কিন্তু একদম মে মাসের পরেই শুরু হবে, অর্থাৎ পুরো ভেরিফিকেশান শেষ হলে কিন্তু এই ব্যাপারগুলো হবে। এবার হচ্ছে একাদশ দ্বাদশের কবে শুরু হবে। দেখো, একাদশ দ্বাদশের কাজ জোর কদমে চলছে, জয়েনিংও শুরু হয়ে গেছে। বুঝতেই পারছো যে পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল ভেরিফিকেশান এগুলোও জোর কদমে চলছে। একাদশ দ্বাদশের সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং জুন মাসে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। কাউন্সেলিং পর্ব করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে এবং জুলাইয়ের মধ্যে কিন্তু তাদের কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তাদের যে ওয়েটিং লিস্ট থেকে ডাকার ব্যাপারটা থাকছে সেটা কিন্তু 31 আগস্টের হবে না, কারণ পুরো কমপ্লিট করবে, তারপরে আস্তে আস্তে ওয়েটিং লিস্ট থেকে তুলবে। কারণ সুপ্রিম কোর্টকে দেখাতে চাইবে যে আমরা কিন্তু কাজটা ছেড়ে দিয়েছি একাদশ দ্বাদশের, নবম দশমের হয়তো বাকি থাকলেও থাকতে পারে। যদি মে মাসে তারা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে তাহলে নবম দশমের কিন্তু 31 আগস্টের মধ্যে কাউন্সেলিং শুরু হবে। জয়েনিং হয়তো প্রসেসে চলবে, সেটা হয়তো 31 আগস্টের পরেও হতে পারে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার সবাইকে দিয়ে দিতে পারে। কারণ এটা কিন্তু চ্যালেঞ্জ রয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাছে, সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ রয়েছে। কারণ এই ডেট বারবার তারা আর এক্সটেন্ড করতে নাও যেতে পারে বা নাও দিতে পারে সুপ্রিম কোর্ট। তাই 31 আগস্টের মধ্যে নবম দশমের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। হয়তো জয়েনিং প্রসেস বাকি থাকবে, মেডিকেল ভেরিফিকেশান বাকি থাকবে, পুলিশ ভেরিফিকেশান বাকি থাকবে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। তো এইরকম একটা ব্যাপার রয়েছে এবং এই ব্যাপারগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইন্টারভিউর জন্য, বিশেষ করে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, এদের ইন্টারভিউর জন্য তোমাকে কিন্তু একদম তড়িঘড়ি প্রস্তুত করতে হবে, রেডি থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু নোটিফিকেশান আসবে। এখন নোটিফিকেশান না হলে আমি তো নিজের থেকে ডেট জানাতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। এবার নবম দশমের ওয়েটিং লিস্ট থেকে কবে ডাকা হবে, দেখো এই প্রক্রিয়া শেষ হলে তবে গিয়ে, অর্থাৎ 31 আগস্টের আগে কিন্তু নবম দশমের কোনো ওয়েটিং লিস্টের কাজ শুরু হবে বলে আমার মনে হয় না। তাই এরকম হচ্ছে একটা ব্যাপার। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলি, যেটা অনেকেই হয়তো গুরুত্ব দিচ্ছ না এখন, যে ভ্যাকেন্সি নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু নবম দশমের ক্ষেত্রে খুব জোরালো হবে।
মানে যে স্কুল চুজ করবে সেই স্কুলে গিয়ে দেখবে ভ্যাকেন্সি নেই, বা সেই স্কুলে গিয়ে দেখবে অলরেডি টিচার রয়েছে, এরকম একটা সমস্যা হবে। তাই এর একমাত্র সমাধান, তুমি যে স্কুলগুলো চুজ করবে বলে বা চুজ করছো, লিস্টেড করেছো, সেই স্কুলে তুমি ফিজিক্যালি গিয়ে খোঁজ নাও, সেই স্কুলে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে গিয়ে কথা বলে তবে তুমি সেই স্কুলটাকে চুজ করো, নাহলে কিন্তু মহা বিপদে পড়বে। তখন আবার সেই তোমাকে ডিআই অফিসের ধর্ণা দিতে হবে, সেই ডিআই অফিস যেখানে দেবে সেখানে যেতে হবে, তুমি আর পছন্দের স্কুলটা পাবে না। ভালো র্যাঙ্ক করেও তুমি তোমার পছন্দের স্কুলটা পাবে না। তোমার র্যাঙ্ক যদি 1ও হয়, এই সমস্যায় তুমি পড়তে পারো। তোমার র্যাঙ্ক যদি 501 হয়, তাহলে তুমি এই সমস্যায় পড়তে পারো। তাই ভালো করে খোঁজ নাও। মানে প্রত্যেকটা স্কুলে যেগুলো লিস্টে, যে 5-10টা তো লিস্ট করবে, সেই স্কুলে গিয়ে খোঁজ নিয়ে তবেই গিয়ে তুমি সেখানে তাকে চুজ করো কাউন্সিলিংয়ে, না হলে কিন্তু সমস্যায় পড়বে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।